5ই জানুয়ারিতে একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি পালন নিয়ে মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি। তাদের উদ্দেশ্য তো সভা করে না, তাদের উদ্দেশ্য হলো বিএনপি বা বিরোধী দল যাতে জনগণের কাছে আওয়ামী লীগের দুষ্কর্মগুলি তুলে না ধরতে পারে। পাল্টা এই কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ নিজেই উত্তাপ ছড়াচ্ছে। গতবার যেভাবে জনগণ তাকে সমুচিত শিক্ষা দিয়েছে, এবারও তার সে কঠোরভাবেই সমুচিত শিক্ষা দেবে। 5ই জানুয়ারি থেকে পেট্রোল বোমা মারা যদি না করতো তাহলে সিটি কর্পোরেশন ইলেকশন আর মেয়র ইলেকশন রেজাল্ট ভালো হতো। বিশৃঙ্খলার আশঙ্কা থাকলে কোনো দলকেই সমাবেশের অনুমতি দেয়া হবে না বলছে ডিএমপি। পরস্পর বিরোধী সমাবেশ একই স্থানে, একই জায়গায়, একই সময়, সেখানে জননিরাপত্তার স্বার্থে কোনোভাবেই আমরা এই ধরনের সাংঘর্ষিক কোনো কর্মসূচি কাউকে করার অনুমতি দিতে পারি না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি শেখ জায়েদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সমতলের আদিবাসীদের দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দিতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব বলছেন প্রধানমন্ত্রী। দেয়া হলো শিক্ষাবৃত্তি। বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে চলছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মসূচি। অর্থমন্ত্রী একে অযৌক্তিক বললেও শিক্ষামন্ত্রী জানালেন দাবি পূরণের চেষ্টা চলছে। বিভিন্ন সেবা সংস্থার নামে রাজধানীর সড়কে বছর জুড়েই চলে খোঁড়াখুঁড়ি। দুর্ভোগের শিকার নগরবাসী। জবাবদিহি না থাকাই কারণ বলছেন নগরবিদরা। নারায়ণগঞ্জে বিনামূল্যের বই অর্থের বিনিময়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত। সময় সংবাদে প্রচারের পর স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত, ম্যানেজিং কমিটি বাতিল। এবং ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে আবারও গোলাগুলি। সন্ত্রাসী হামলায় নিহত সেনার সংখ্যা বেড়ে 10। নয়াদিল্লিতে ট্রেনে সন্ত্রাসী হামলার হুমকি। দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে 5ই জানুয়ারি পাল্টাপাল্টি কর্মসূচি পালন নিয়ে এখন মুখোমুখি অবস্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বাইরে থাকা রাজনৈতিক দল বিএনপি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুটি দলের একই দিনে সমাবেশের ঘোষণায় উত্তেজনা বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে। এই পরিস্থিতিতে ডিএমপি কমিশনার বলেছেন, বিশৃঙ্খলার আশঙ্কা থাকলে কোনো দলকেই সমাবেশের অনুমতি দেয়া হবে না। 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে এর প্রথম বর্ষপূর্তিতে গত বছর রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েও তা করতে পারেনি বিএনপি। কার্যত অবরুদ্ধ দশায় ওই দিন গুলশান কার্যালয় থেকে বের হতে পারেননি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দিনটিকে বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে আখ্যায়িত করলেও গত বছর তা গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে পালন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এবছর দিবসটি উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে দল দুটি। আমরা কোনো সংঘাতে বা কোনো রাজনৈতিক হিংসাস্ত্রী ঘটনা ঘটুক এটা আমরা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কাজ আমরা করব। তাদের উদ্দেশ্য তো সভা করে না, তাদের উদ্দেশ্য হলো বিএনপি বা বিরোধী দল যাতে জনগণের কাছে আওয়ামী লীগের দুষ্কর্মগুলি তুলে না ধরতে পারে। সমাবেশের অনুমতি না পেলে শান্তিপূর্ণ বিকল্প পন্থা বেছে নেওয়ার চিন্তা করছে বিএনপি। তবে এ নিয়ে বিশৃঙ্খলা হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলছে আওয়ামী লীগ। যদি আমরা প্রত্যক্ষভাবে শত শত হাজার হাজার মানুষের সামনে জনসমাবেশ করে বক্তব্য না রাখতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অন্য কোনো পন্থা অবলম্বন করব। যদি অস্থিতিশীলতা সৃষ্টি করে কোনো ষড়যন্ত্র কার্যকর করা বাংলার মাটিতে আর সম্ভব হবে না। কর্মসূচি নিয়ে বড় দুটি দলের মুখোমুখি অবস্থানে কৌশলী পুলিশ প্রশাসন। সাংঘর্ষিক কোনো কর্মসূচি যেখানে জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যেটার নিকট অতীতে আমরা অনেকবার দেখেছি, এই ধরনের কোনো কর্মকাণ্ডের অনুমতি আমরা দিব না। ওই দিন রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলেও জানিয়েছে পুলিশ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ব্রিফিং আর আলাদা অনুষ্ঠানে প্রধান দুই দলের নেতারা 5ই জানুয়ারি সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার জন্য একে অপরকে দোষারোপ করেন।
2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পর একদিকে গণতন্ত্র পুনরুদ্ধার দিবস, অন্যদিকে গণতন্ত্র হত্যা দিবসের নামে রাজনৈতিক পাল্টাপাল্টি কর্মসূচিতে জিম্মি হয়ে পড়ে পুরো দেশ। বেশ অস্থিতিশীল হয়ে ওঠে রাজনৈতিক পরিস্থিতি। এ সময় প্রধান দুই দল একে অপরকে যেভাবে দোষারোপ করছিল, ঠিক এক বছর পর 5 জানুয়ারিকে সামনে রেখে তাদের অবস্থান যেন আগের মতোই। তাদের হঠাৎ এই কর্মসূচি অত্যন্ত হীন উদ্দেশ্য প্রণোদিত, তা দেশবাসী খুব সহজেই বুঝতে পারে এবং জানে। পাল্টা এই কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ নিজেই উত্তাপ ছড়াচ্ছে। যেখানে বিএনপি গণতান্ত্রিক কার্যক্রমে পদক্ষেপ গ্রহণ করেন, যেমন সভা সমাবেশ, তখনই তারা একটা পাল্টা কর্মসূচি দিয়ে এই গণতান্ত্রিক কার্যক্রমকে তারা ব্যর্থ করে দিতে চাচ্ছে, বাধা দিতে চেষ্টা করতেছে। অন্যদিকে আন্দোলনের নামে টানা 90 দিন বিএনপি জ্বালাও পোড়াও নাশকতা আর মানুষ হত্যা চালায় অভিযোগ করে আওয়ামী লীগ নেতারা বলেন, গণতন্ত্র হত্যা দিবস পালনের নামে আবারও যদি বিএনপি অবরোধ হরতালের নামে নাশকতা চালায়, তবে তার সমুচিত জবাব দিবে জনগণ। বেগম খালেদা যদি ভাবেন যে গত বছর এবারও সন্ত্রাসী আসলে কর্মকাণ্ড করবেন, গতবার যেভাবে জনগণ তাকে সমুচিত শিক্ষা দিয়েছে, এবারও তার সে কঠোরভাবেই সমুচিত শিক্ষা দেবে জনগণ এবং সেই সঙ্গে আইন শৃঙ্খলার বাহিনী। ধৈর্যের সীমা আছে, সেই ধৈর্যের সীমার মাপ যখন ঘুরে যাবে, আমরা কিন্তু আর বসে থাকবো না। আমাদের একজন মানুষের যদি জীবন যায়, তারপরে যদি ভয়াবহ হবে। এদিকে দুপুরে সচিবালয়ে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সাথে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, 5 জানুয়ারি নির্বাচনকে ঘিরে বিএনপি যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তার প্রভাব পড়েছে দলটির নির্বাচনী ফলাফলে। যদি 5 জানুয়ারি থেকে হত্যাযজ্ঞ, জঙ্গি তৎপরতা, পেট্রোল বোমা মারা, নিষ্পাপ শিশুকে হত্যা করা, মায়ের কোল খালি করা, এগুলো যদি না করতো, তাহলে সিটি কর্পোরেশন ইলেকশন আর মেয়র ইলেকশন রেজাল্ট ভালো হতো। আগামী 5 জানুয়ারি গণতন্ত্র পুনরুদ্ধার দিবস উপলক্ষে শুধু রাজধানীতেই নয়, সারা দেশে কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, 5 জানুয়ারি রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সমাবেশের অনুমতি দেয়া এবং নিরাপত্তার দায়িত্ব ঢাকা মহানগর পুলিশ ডিএমপির। সকালে রাজধানী মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি কথা বলেন। রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি পালন করবে, এটি স্বাভাবিক। এখানে যদি কোনো গোলযোগের আশঙ্কা থাকে তাহলে এরা হয়তো অন্য ব্যবস্থা নেবে, আর যদি গোলযোগের আশঙ্কা না থাকে তাহলে পারমিশন দিবে, এটি স্বাভাবিক। যদি কোনো আশঙ্কা থাকে তাহলে এটা সেই নির্ধারণ করবে আমাদের নিরাপত্তা বাহিনীর প্রধান এবং ডিএমপির কমিশনার দিন। কাজেই তারা অ্যাসেসমেন্ট করে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই নেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমাজের সামগ্রিক উন্নয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে হবে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলতি অর্থ বছরে ক্ষুদ্র জাতিসত্তার 350 জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় পার্বত্য অঞ্চলের পাশাপাশি সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষা সহ সমাজের নিম্ন স্তরের জীবনমান পরিবর্তনে তার সরকার কাজ করছে বলেও জানান শেখ হাসিনা। 64 জেলার বাংলাদেশে সমতলের 55 জেলায় বসবাস করে 30 লাখ ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। অগ্রসরমান বাংলাদেশে সমাজের মূলধারার পাশাপাশি ওই মানুষগুলোর উল্লেখযোগ্য অবদান থাকলেও নানা কারণেই অবহেলিত থেকে যায় সেই ক্ষুদ্র জাতিসত্তার জনপদ। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর হতদরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার আলোয় নিয়ে আসতে 1996 সাল থেকে সরকার চালু করেছে বিশেষ বৃত্তি কার্যক্রম। মাঝে কিছু সময় ওই কার্যক্রম স্থগিত থাকলেও এবছর 350 জন আদিবাসী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিজ হাতে বৃত্তির টাকা তুলে দিয়ে শেখ হাসিনা বলেন, সমাজের সামগ্রিক উন্নয়নে নিশ্চিত করতে হবে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষাসহ সব সুযোগ সুবিধা। শিক্ষা ছাড়া একটা জাতি কখনো দারিদ্র্যমুক্ত হতে পারে না। কাজে দারিদ্র্যমুক্ত একটা সমাজ গড়ে তুলতে হলে শিক্ষাই হচ্ছে সব থেকে বড় হাতিয়ার। আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষ করে যারা সমতল ভূমিতে আছেন, তাদের এই ছেলে মেয়েদেরকে আমরা বৃত্তির ব্যবস্থা করেছি। তাছাড়া এই আমাদের একটা আলাদা স্পেশাল ফান্ড আছে। বিশেষ করে আমাদের যারা একেবারে তৃণমূল পর্যায়ে যে মানুষগুলি বসবাস করে, তাদের আর্থসামাজিক উন্নতিটা সব থেকে বেশি প্রয়োজন। এ সময় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, সমতলের ক্ষুদ্র জাতিসত্তার উন্নয়নেও মনোযোগী সরকার। প্রতিটি এলাকায় কিছু কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী আমাদের রয়ে গেছে। আমরা এই অবহেলিত জনগোষ্ঠী, তাদের সার্বিক উন্নয়ন করতে চাই। তাদেরকে কিন্তু আমরা একটা রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তাদের মর্যাদা দিয়েছে যে তারাও মানুষ, আমাদেরই এদেশের সন্তান।
কাজে সকলের উন্নয়নটা সমানভাবে হোক। এছাড়া আগামীতে পার্বত্য এলাকার শিক্ষা বিস্তারে আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ তত দ্রুত দারিদ্র্যমুক্ত হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল সহ 4 দফা দাবি না মানলে 11 জানুয়ারি থেকে দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব ধরনের একাডেমিক কার্যক্রমের বন্ধের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষকরা আজ কালো ব্যাচ পরে নিজ নিজ কাজে অংশ নিলেও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতির কারণে ক্লাস পরীক্ষা বন্ধ থাকে। অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণার পর থেকেই টানা 8 মাস ধরে আন্দোলন করছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এরই অংশ হিসেবে রোববার সকাল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করেন। তাদের অভিযোগ, বর্তমান স্কেল বাস্তবায়িত হলে আগের স্কেলের তুলনায় গ্রেড 1 প্রাপ্ত শিক্ষকদের সংখ্যা অর্ধেকের নিচে নেমে আসবে। এছাড়া গ্রেড 1 প্রাপ্ত শিক্ষকদের থেকে সুপার গ্রেডের দ্বিতীয় ধাপে যাওয়ার কোনো সুযোগ ও নির্দেশনা নেই বর্তমান কাঠামোয়। জাতীয় অধ্যাপকদের সরকারের সিনিয়র সচিবদের পর্যায়ে এনে বরেণ্য শিক্ষকদের সম্মানহানি করা হয়েছে বলেও অভিযোগ করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 7 তারিখ পর্যন্ত আমাদের এই কালো ব্যাজ ধারণ এবং 7 তারিখে আমাদের অবস্থান ধর্মঘট আছে, আর 11 তারিখ থেকে পূর্ণ কর্মবিরতি, এবং আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এই কর্মবিরতি অব্যাহত রাখবো। এই অবস্থায় দ্রুত প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। এতদিন প্রতিশ্রুতি পেয়েছি, কিন্তু প্রতিশ্রুতি কোনোভাবে আমরা দেখিনি এটি বাস্তবায়িত হতে যাচ্ছে। অন্য কোনো বিকল্প না পেয়ে কর্মবিরতির মতো এই কঠিন অবস্থানে আমাদেরকে যেতে হয়েছে। গ্যাজেটে যা যা কিছু আসছে সেগুলো মূল বিষয় নয়, প্রজ্ঞাপন জারির মধ্যে দিয়ে এই আমাদের যে দাবিগুলো আমরা করেছি এই দাবিগুলো সংশোধনের সুযোগ আছে। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কালো ব্যাজ পরে শিক্ষকরা ক্লাস পরীক্ষা নিলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করে। আগামী 11 তারিখ থেকে ফেডারেশন কর্মবিরতি ঘোষণা করেছে। আমাদের কর্মবিরতির সাথে তাদের কোনো কন্ট্রাডিকশন হবে না, আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছি। মন্ত্রী পরিষদ থেকে একটা কমিটি গঠন করা হলো মন্ত্রীদের নিয়ে, যে আমাদের বেতন ভাতার বৈষম্যটা নিরসন করার জন্য। তাদের সাথে আমরা আলোচনা করেছি, প্রত্যেক জনের সাথে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এই বৈষম্য নিরসন হবে, কিন্তু গ্যাজেটে এটির কোনো প্রতিফলন আমরা পাইনি। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। নতুন পে স্কেল অনুযায়ী বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক বলে আবারও মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, শিক্ষকরা না বুঝে আন্দোলন করছেন, এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। এ সময় জ্বালানি তেলের দাম নিয়ে আগে নীতিমালা এবং তারপর মন্ত্রিসভায় অনুমোদনের পর পুনর্নির্ধারণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। আমি সবসময় বলি তারা সব হেস্টি ডিসিশন নেন, সমাধান দেওয়ার মতো কিছু নাই। ওয়েল থাকতে পারেন হার্ড লাইনে, ইটস আই সেড দে আর ডুইং দিস, এই আন্দোলন করছেন, আবার বলবো না জেনে কি তারা পাচ্ছেন সেটা জানেনই না, তারা আন্দোলন করছেন। এখন এটা রিকনসিডার করতে হবে, বাট এজ আই সেড এটা আমাদের উইদিন দি ক্যাবিনেট একটু ব্যাপার আছে। উই ডু নট হ্যাভ এ ক্লিয়ারলি ডিফাইন্ড পলিসি, সেটা করার আমরা অন্তত চেষ্টা করছি। উই এক্সপেক্ট দ্যাট দেয়ার উড বি সাম রিভিশন। এদিকে স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি পূরণে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের কথা জানান তিনি। আমরা এই বিষয়টা সমাধানের জন্য বেশ কয়েকদিন ধরে কিছু কিছু আপনারা জানেনও যে আমি এবং আমার সচিব সহ আমরা খুবই জোরে সোরে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আলাপ করে যাচ্ছি, যাতে এটা একটা সুষ্ঠু সমাধান দ্রুতই করা যায়। এবং আমি বলতে পারি যে এইটা মানে স্থবির হয়ে নেই, এটা আগাচ্ছে। তবে আমি এটা বলতে পারবো না যে কালকে না পরশু না তরশু, কিন্তু সেই জিনিসটা যাতে দ্রুতই এগিয়ে যায় সেজন্য আমরা চেষ্টা করতেছি এবং আমরা আশা করি যে একটা সুষ্ঠু সমাধান বের হবে, যেখানে আমাদের শিক্ষকরা হয়তো সন্তুষ্ট হবেন এবং আমরাও সবাই সন্তোষজনক সমাধানে বুঝতে পারব। সন্ধ্যার সময় আরো থাকছে শিক্ষার্থীদের বেতন বাড়ানোর প্রতিবাদে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে শিক্ষার্থী অভিভাবকদের সড়ক অবরোধ, বিক্ষোভ। মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিচিহ্ন ধরে রাখতে দেশের সকল বৌদ্ধভূমি রক্ষায় সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
দুপুরে বরিশালের শহীদ এডিসি কাজী আজিজুল ইসলাম সড়কের বধ্যভূমি অঙ্গনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধ ও তার চেতনার প্রতি শ্রদ্ধাশীল। সে কারণে বধ্যভূমির সৌন্দর্য বিনষ্ট করে বরিশালে কোনো সাইলো নির্মাণ করা হবে না। এসবে তিনি বধ্যভূমির সৌন্দর্য বর্ধনে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান। সভায় জেলা প্রশাসক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান, সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ, তালুকদার মোহাম্মদ ইউনুস ও টিপু সুলতান, জেলার মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এবং এই জায়গাটাকে বেছে নিয়েছিল বিশ্বব্যাংক এবং এইটাই তারা সিদ্ধান্ত করে আমরা কাজ শুরু করেছিলাম। তখন যদি এই আপত্তিটা উত্থাপিত হতো তাহলে কিন্তু আমরা তখনই একটা বিকল্প চিন্তা করতে পারতাম। সাইলোটা আমরা যে জায়গা পরিবর্তন করতে যাই, বিশ্বব্যাংকের কাছে আবার যাবে এই প্রস্তাবটা, আবার সেখান থেকে লোক বল আসবে, আবার ফিজিবিলিটি টেস্ট হবে। আমরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ছি এই বিভাগীয় সাইলোটা নির্মাণের ক্ষেত্রে। কাজে আমি তাদেরকে একটা প্রস্তাব দিয়েছি, বদ্ধভূমির জন্য আমরা 2-3 বিঘা জমি ইচ্ছে করে ছেড়ে দিতে পারি, পরিকল্পনা অনুযায়ী আমরা 2-4-5 কোটি টাকা খরচ করতে পারি। আর যদি আপনারা সম্মত না হন, কোনো মুক্তিযুদ্ধের কারো সেন্টিমেন্টের প্রতি আঘাত করে এবং মানুষের মনোভাবের বিপক্ষে গিয়ে কোনো অবস্থাতে এখানে অ্যাসাইলাম নির্মাণ করতে আমরা রাজি না। আপনাদের আমি 7 দিনের মধ্যে আপনারা যদি সম্মত হন এখানে কাজ হবে, সম্মত না হলে আমরা আমাদের বিকল্প চিন্তা ভাবনা করব। বরিশালের বধ্যভূমি কেন, বাংলাদেশের সকল বধ্যভূমি রক্ষার জন্য সরকার বদ্ধপরিকর। সেবা সংস্থাগুলোর উদাসীনতায় মরণ ফাঁদে পরিণত হচ্ছে রাজধানীর অনেক সড়ক। রাজধানীবাসীর অভিযোগ, বিভিন্ন সেবা সংস্থা রাস্তা অলিগলি খোঁড়াখুঁড়ি করে প্রায় পুরো বছরই। সিটি কর্পোরেশন এই রাস্তাগুলো আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তে অনুমতি দেয়, কিন্তু পরবর্তীতে আর তদারকি না করায় দুর্ভোগে পড়েন নগরবাসী। অবশ্য নগর কর্তৃপক্ষ বলছে, আগামী বছর থেকে কোনো প্রতিষ্ঠানকেই বর্ষা মৌসুমে রাস্তা খননের অনুমতি দেওয়া হবে না। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। ফার্মগেট এলাকার রাজাবাজারের এই রাস্তাটি প্রায় 6 মাস ধরে খুঁড়ছে বিভিন্ন সেবা সংস্থা। এ পথে যাতায়াতকারী লোকজন ও স্থানীয়দের দাবি, দীর্ঘদিন সংস্কার না করায় নানা সমস্যায় পড়েন তারা। ড্রেন ঠিক করার পরে আবার ওয়াসা লাইন খুঁড়ছে, কিন্তু কোনোভাবেই এটাকে আর পাকা করা হয় নাই। পুরো ঢাকা শহর ঘুরে আসলে যা সমস্যা হয়, এই রাস্তা দিয়ে 5 মিনিট হাঁটলে সেই সমস্যা। মিরপুরের শেওড়াপাড়ার এই রাস্তাটিতে বেশ কয়েকটি ম্যানহোলের ঢাকনা নেই প্রায় বছর খানেক ধরে। গাড়ি চালক ও যাত্রীরা বলছেন, মেট্রো রেল প্রকল্পের জন্য মিরপুর থেকে কারওয়ান বাজার পর্যন্ত রাস্তাটি অসংখ্য স্থানে খননের পর অনেকগুলো অপ্রয়োজনীয় গতিরোধক তৈরি হয়েছে, যেগুলোতে কোনো রকম নির্দেশক চিহ্ন না থাকায় প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ছোট ছোট স্পিড ব্রেকারের মতো দিয়ে দেয়, কিন্তু এগুলো তো আমরা দেখি না চোখে। হয় গাড়ি আমাকে পাল্টি খায়, আর না আমাকে একটু সমস্যা হয়, প্যাসেঞ্জারের মাথায় বাড়ি খায়। নগরবিদদের মন্তব্য, জবাবদিহিতা না থাকায় পুরো শহর জুড়েই সড়কে এমন ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হচ্ছে বছরের পর বছর ধরে। অন্যতম প্রধান কারণ এসব প্রকল্পগুলি করার সময় বা প্রকল্প পরিপত্র তৈরি করা হয় না, এবং কার্যকর করার ক্ষেত্রেও কারোই যেন দায়বদ্ধতা নাই, এরকম একটা নিষ্ক্রিয়তার কার্যক্রম রয়েছে। ভবিষ্যতে বিষয়গুলোতে কঠোর নজরদারির আশ্বাস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। আমরা অনেক কড়াকড়ি আরোপ করেছি এবং এবারে সিদ্ধান্ত হচ্ছে যে মার্চের 15 তারিখের পরে আর কোনো পারমিশন দেওয়া হবে না। বর্ষা মৌসুম আসার আগেই কাজ শেষ করে ফেলতে হবে, যাতে জনগণের ভোগান্তি না হয়। কমলাপুর ও শ্যামপুরে ওয়াসার গর্ত ও খোলা ম্যানহোলে পড়ে 2 শিশু মৃত্যুর ঘটনা কর্তৃপক্ষের উদাসীনতারই বড় প্রমাণ বলে মন্তব্য নগরবিদদের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। পরিচ্ছন্ন নগরী করতে আবারও সবার সহযোগিতা চাইলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। সকালে রাজধানী টিকাটুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন সাইদ খোকন এবং র্যাব মহাপরিচালক বেনজর আহমেদ। এ সময় পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে র্যাব 3 অফিসের সামনের রাস্তা থেকে ময়লা আবর্জনা সরানোর কাজে অংশ নেন তারা। এর আগে উদ্বোধনী বক্তব্যে মেয়র সকল নগরবাসীকে এক হয়ে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় উপস্থিত র্যাব মহাপরিচালক বলেন, প্রয়োজনে আইন ব্যবহার করে ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে হবে। 20 তলা বিল্ডিং বানাবে, 10 তলা বিল্ডিং বানাবে, বাইরে প্লাস্টার নাই, ভিতরে প্লাস্টার বাড়ি বাড়ি দেখাচ্ছে। এই বাড়িগুলো প্লাস্টার এবং রং করার আহ্বান জানানোর জন্য মহোদয়কে অনুরোধ করব, যারা করবে না তাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্লাস্টার এবং রং করে ওই বাড়ি ভাড়া কেটে নিয়ে আদায় করে
এটা ঠিক করা দরকার। পরিষ্কারের এই ভাবনাটুকু আমরা শুধু ময়লা আবর্জনার মধ্যে সীমিত রাখিনি, আমরা বলেছি পরিচ্ছন্ন ভাবনা থাকতে হবে, পরিচ্ছন্ন বসন থাকতে হবে, পরিচ্ছন্ন নগর, সর্বোপরি পরিচ্ছন্ন জীবন। আমরা বিশ্বাস করি আমরা সবাই মিলে এই শহরকে একটি বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে পারবো। সন্ধ্যার সময় আরো থাকছে সাফের ফাইনালের মঞ্চে বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তানের মুখোমুখি ভারত। নিজেদের সেরাটা দিয়ে শিরোপা জিততে চায় দুদলই। নারায়ণগঞ্জে বই বিতরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের ঘটনায় গোদনাইল 89 নম্বর তাঁতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এই নির্দেশ দেন। একই সাথে ওই স্কুলের ম্যানেজিং কমিটিকে বাতিল করতে সদর উপজেলা শিক্ষা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সময় সংবাদে এই সংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হওয়ার পর এই বিষয়ে তদন্ত শুরু হয়। পরে অভিযোগের সত্যতা মিললে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রইস উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এদিকে বন্দর উপজেলার 51 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে একই ধরনের অভিযোগের বিষয়টিও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা 2 কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান জেলা প্রশাসক। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত করে দেন সত্যতা কিছুটা প্রমাণ পাওয়ায় প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছি এবং ম্যানেজিং কমিটি বাতিলের জন্য প্রস্তাব রেখেছি, কারণ এটা শিক্ষা কমিটির অনুমোদন ক্রমে হয়। এখন অ্যাডহক কমিটিতে চলবে। আর আমার জেলার 5টি উপজেলায় এই সংবাদটা ছড়িয়ে দিয়েছি যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্নীতি কেউ যেন না করে এবং এরকম ঘটনা যেন না ঘটে। যদি এই ধরনের কোনো খোঁজ খবর পাই আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। টাকাগুলি ফেরত দেওয়ার অবশ্যই ফেরত দেওয়ার ব্যবস্থা করবো আমরা। জনজীবন নিরাপদ এবং জঙ্গি আক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে বিরূপ প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। পাশাপাশি ভ্যাট আইন কার্যকর করা এবং বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন হবে চলতি অর্থবছরে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সকালে রাজধানীর ব্র্যাকিন সেন্টারে 2015-16 অর্থ বছরের প্রথম অন্তর্বর্তীকালীন পর্যালোচনায় এসব বিষয় তুলে ধরে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে এক পর্যালোচনার আয়োজন করে সিপিডি। পর্যালোচনায় বিনিয়োগ পরিস্থিতিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সাম্প্রতিক সময়ে ব্যক্তি খাতে বিনিয়োগের মন্থর গতি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। বোর্ড অফ ইনভেস্টমেন্টের যে নিবন্ধনের সংখ্যা কমে গেছে, আপনার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেভাবে আসছিল সেটাও স্লথ, এমনকি পুঁজিবাজারে আইপিও এর সংখ্যা কমে গেছে। অপরদিকে যে মেয়াদি ঋণ শিল্প খাতে যায় সেই ঋণের পরিমাণ কমেছে, পুঁজি পণ্যের আমদানি কমেছে এবং একই সাথে রাজস্বের ক্ষেত্রেও যে আদায় পরিস্থিতি দুর্বল। দেশে গত 5-6 মাসে শান্তি শৃঙ্খলা থাকার পরেও, বিশ্ববাজারে জিনিসপত্রের দাম কম থাকার পরেও দেশের ভিতরে অর্থনৈতিক স্থিতিশীলতা, বিশেষ করে সুদের হার কমা, মূল্যস্ফীতি কমের দিকে, টাকার বিনিময় হার স্থিতিশীল, সেই রকম একটি পরিস্থিতিতে ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়লো না। এইটা আমাদের সবচেয়ে বেশি বিচলিত করেছে। অনুষ্ঠানে রাষ্ট্রীয় বিনিয়োগ কাঠামো, এডিপি এবং ব্যাংকিং খাতের জন্য বেশ কিছু সংস্কারের সুপারিশ করা হয়। এছাড়া রপ্তানি প্রবৃদ্ধির সাম্প্রতিক ওঠানামা চিন্তার বিষয় উল্লেখ করে এখাতে সরকারের মনোযোগ আকর্ষণ করা হয়। এখন সময় হয়েছে যে আরো একটি ব্যাংকিং কমিশন করে বর্তমান ব্যাংকিং খাতের যে অবস্থা সেটার পরিস্থিতি তুলে ধরার জন্য এই কমিশন আমাদেরকে কি ধরনের সংস্কার কর্মসূচি লাগবে সেই ধরনের একটি প্রস্তাবনা দিবেন এবং অটোমেশন, রিস্ক ম্যানেজমেন্ট এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, চেকস অ্যান্ড ব্যালেন্সের এবং ট্রান্সপারেন্সির, সেই বিষয়গুলো সম্পর্কে এই কমিশন আসলে তাদের মতামত এবং সুপারিশ সরকারের কাছে দিতে পারেন। ভ্যাট আইন কার্যকর করা চলতি অর্থ বছরে সরকারের জন্য চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয় পর্যালোচনায়। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের বেতন বাড়ানোর প্রতিবাদে এবং বর্ধিত বেতন প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা। সকালে রাজধানী কাকরাইল সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন তারা। এতে 2 শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। তাদের অভিযোগ, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীতে মাসিক ও বাৎসরিক বেতন প্রায় দ্বিগুণ করা হয়েছে। এ সময় কাকরাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় 1 ঘন্টা রাস্তা বন্ধ থাকার পর প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ
আবুল হোসেন বেতন কমানোর আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করেন তারা। সব স্কুলে তো আপনার 200 টাকা 100 টাকা বাড়াইছে, এই স্কুলের মধ্যে আপনার 1500 একসাথে 1200 টাকা 1500 টাকা বাড়ায় ফেলছে। আমরা যেখানে 1300 টাকা বেতন দিতে সেটা 2100 টাকা কিভাবে হলো? এরকম ভাবে 2500 টাকাও বেতন হয়েছে। আমরা এটা বিহিত ব্যবস্থা চাই। বিকারুন্নেসে 100 টাকা বাড়াইছে, আমাদের এখানে একটা বাচ্চার পিছনে 800 টাকা 1000 টাকা বাড়াইছে, তাহলে আমরা কিভাবে বাচ্চা স্কুলে পাঠাবো? টিচারদের সমস্ত বেতন ভাতা এই প্রতিষ্ঠানের নিজস্ব অর্থ থেকে অর্থায়ন করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? একজন শিক্ষক বা একজন কর্মচারীকে যদি কোনো মাসে 10টা টাকা কম দিই, সেটার জন্য সাথে সাথে তারা এসে অভিযোগ দেয় যে 10 টাকা আমার কম গেল। চেষ্টা করবো গার্জিয়ানদের সাথে যাতে একমত পোষণ করে বেতন কিছুটা কমানো যায়। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকদের কাছে যাবে সময় সংবাদের দল। জানবে সময় টেলিভিশন নিয়ে আপনার মতামত। দর্শকদের কাছের যাত্রায় আজ উত্তরের জনপদ লালমনিরহাট ও কুড়িগ্রাম। সকালে লালমনিরহাটে দর্শকের কাছে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ভিড় জমান অসংখ্য দর্শক। এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সময় সংবাদের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি সময় সংবাদকে এগিয়ে নিতে নানা পরামর্শ দেন দর্শকরা। তুলে ধরেন নিজেদের নানা সমালোচনা। একইভাবে বিকেলে কুড়িগ্রামেও ধরলা নদীর তীরে আয়োজন করা হয় দর্শকের কাছে অনুষ্ঠানটির। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে পূর্ণতা অনুষ্ঠানটি। এ সময় সময় সংবাদ সম্পর্কে নিজেদের ভালো লাগা ও মন্দ লাগা নিয়ে নানান মতামত প্রকাশ করেন দর্শকরা, দেন নানা দিক নির্দেশনাও। প্রত্যন্ত অঞ্চলের যে নারীরা যে বিভিন্ন উন্নয়নমুখী ভূমিকা রাখতেছে কিংবা তাদের যে জীবনযাপন, এই জিনিসগুলো যদি সংবাদে আরো ডিটেল তুলে ধরা হতো তাহলে আরো ভালো হতো আমার মনে হয়। উত্তর জনপদে স্বাস্থ্য নিয়ে মানুষ আরো কিছু জানতে চায়, এই জন্য সময় সংবাদে স্বাস্থ্য নিয়ে যদি আরো বেশি সময় দেওয়া হয় তাহলে এই জনপদের মানুষ আরো বেশি উপকৃত হবে। আইন বিভাগ বা বিচার বিভাগ নিয়ে কোনো কথা বলছে না, 2-1টা মামলার ইনসিডেন্টকে নিয়ে হয়তো মানে তোড়জোড় শুরু হয়, সেটা পেরিয়ে গেলে কিন্তু সব শেষ হয়। এটা নিয়মিত একটা প্রোগ্রাম করে আইন আদালতকে নিয়ে, তাহলে একটা ইতিবাচক দিক হবে। দরিদ্র মানুষদের যে জীবন সংগ্রাম, এই জীবন সংগ্রামের ছবি কিন্তু আমরা সেভাবে দেখতে পাই না। সব থেকে আমাদের মুক্তিযুদ্ধকে জানো, যেটা আমাদেরকে ইতিহাসকে জানতে আরো আমাদেরকে উৎসর্গ করবে এবং আমাদের তরুণ সমাজ ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এই বিজ্ঞাপনটা একটু কমায় নিলে মনে হয় ভালো হয়। মানুষের মনকে আকৃষ্ট করে খবর, আর খবরে যদি যখনই বিজ্ঞাপন প্রচার হয় সেদিকে আরেকটা আকৃষ্ট হয়ে যায়। আমরা চাই যে কৃষকদের নিয়ে কোনো অনুষ্ঠান যদি আপনারা করেন তাহলে কৃষকরা লাভবান হবে। ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলার ঘটনায় গতকাল ভোরে শুরু হওয়া সামরিক অভিযান আজও চলছে। সকালে নতুন করে বোমা বিস্ফোরণ ও গোলাগুলির খবর পাওয়া গেছে। সন্ত্রাসী হামলায় হতাহতদের বিভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হলেও এতে 10 সেনা সদস্য নিহতের কথা জানায় ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ। হামলাকারীরা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে নয়াদিল্লিতে এক্সপ্রেস ট্রেনে অজ্ঞাত স্থান থেকে সন্ত্রাসী হামলার হুমকি দেওয়ার পর যাত্রীদের সরিয়ে নেয় রেল পুলিশ। পাঞ্জাবের পাঠানকোট বিমান ঘাঁটিতে বন্দুকধারীদের হামলার ঘটনায় রোববারও চলে সাঁড়াশি অভিযান। আকাশের টহল দেয় হেলিকপ্টার। শনিবার বিকেলে কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যাবার কথা বলা হলেও সরকারের পক্ষ থেকে একদিন পরই দাবি করা হয় হামলায় অংশ নেওয়া 5 বন্দুকধারী নিহত হয়েছে। পাঞ্জাবের রাস্তায় অব্যাহত রয়েছে তল্লাশি অভিযান। রাজধানী নয়াদিল্লিতে সন্ত্রাসী হামলার সতর্কতা জারি করা হয়েছে। এর কাছের জেলা গাজিয়াবাদে এক্সপ্রেস ট্রেনে সন্ত্রাসী হামলার হুমকির প্রেক্ষিতে দ্রুততার সঙ্গে যাত্রীদের নামিয়ে নেয় রেলওয়ে পুলিশ। পাঞ্জাবের হামলার ঘটনায় কাশ্মীরের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন জৈশ-ই মোহাম্মদ জড়িত বলে দাবি করে ভারতীয় সংবাদ মাধ্যম। শনিবারই পাকিস্তান বিরোধী বিক্ষোভ হয়েছে ভারতে। এই হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তানও। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সন্ত্রাসবাদ নির্মূলে ভারতের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। বিমান ঘাঁটিতে হামলাকারীদের মানবতার শত্রু হিসেবে আখ্যা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের উন্নতি ও সমৃদ্ধিতে ঈর্ষান্বিত হয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। আমাদের নিরাপত্তা বাহিনীর বীরত্বের প্রশংসা করছি। তারা শত্রুদের পরিকল্পনাকে ভণ্ডুল করে দিয়েছে। এতে প্রাণ উৎসর্গকারী সেনা সদস্যদের প্রতি আমার শ্রদ্ধা রইল।
আগামী 15 জানুয়ারি ইসলামাবাদে পাক ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের কথা রয়েছে। ভারতে হামলার পর এই বৈঠকের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে এখন পর্যন্ত এই বিষয়ে দুদেশের পক্ষ থেকে কিছুই বলা হয়নি। জাহিদুর রহমান, সময় সংবাদ। সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবে শিয়া নেতার শিরশ্ছেদের কড়া সমালোচনা করেছে ইরান। টুইটার বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সৌদি আরবের উদ্দেশ্যে মন্তব্য করেছেন, হত্যা পন্থা অবলম্বন করে গণজাগরণ দমিয়ে রাখা যাবে না। এদিকে নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণার পরপরই বিক্ষোভ শুরু করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিয়া মুসলিমরা। তেহরানে সৌদি দূতাবাসে ককটেল নিক্ষেপ এবং ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিয়ারা। সৌদি আরবের শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয় ইরানের রাজধানী তেহরানে সৌদি দূতাবাসের সামনে। বিক্ষোভকারীদের হঠাতে ইরানি পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে এক পর্যায়ে দূতাবাসের ভেতর বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে তারা। এতে দূতাবাসের একটি অংশে আগুন ধরে যায়। পরে বিক্ষোভকারীরা ভেতরে ঢুকে ভাঙচুর করে সেখানে। এর আগে সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক টুইটার বার্তায় সৌদি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, মিত্রদেশ যুক্তরাষ্ট্রকে খুশি করতেই সৌদি সরকার মুসলিম নেতাদের খুন করছে। বিক্ষোভ হয় খোদ সৌদি আরবেও। কয়েকশো শিয়া নারী ও পুরুষ নিমরের মৃত্যুদণ্ড কার্যকরে ক্ষুব্ধ হয়ে তার জন্মভূমি কাতিফ শহরের কাছে আল আওয়ামিয়াহ গ্রামে মিছিল করে। পাকিস্তানের করাচিতেও শিয়াপন্থীরা নিমরের মৃত্যুর খবর পেয়ে রাজপথে প্রতিবাদ সমাবেশ করে। শিয়া নেতার শিরশ্ছেদের প্রতিবাদে আরেক মুসলিম দেশ বাহরাইনেও বিক্ষোভ হয়। ইরাকি মিলিশিয়ারাও সৌদি সরকারের এমন সিদ্ধান্তের কঠোর নিন্দা জানান। লন্ডনেও সৌদি দূতাবাসের সামনে এভাবেই ব্যানার হাতে বিক্ষোভ করে শিয়া মুসলমানরা। এ সময় অনেকেই অভিযোগ করেন সৌদি সরকার অন্যায়ভাবে নিমরকে হত্যা করেছে। আমি ক্ষুব্ধ, বিরক্ত এই দেশটির ওপর। তারা মুসলিম হয়েও মুসলমানদের শত্রু। আমাদের জন্য তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তার জ্ঞান এবং প্রজ্ঞা ছিল অসীম। বিনা অপরাধে তার এমন পরিণতি মেনে নেওয়া যায় না। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। এর আগে সৌদি গণমাধ্যম আল আরাবিয়া জানায়, জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সাথে সম্পৃক্ততার অভিযোগে একই দিনে 47 জনের শিরশ্ছেদ কার্যকর করা হয়। নিমর আল নিমর সহ বেশ কয়েকজনই শিয়াপন্থী। 2012 সালে প্রভাবশালী এই নেতাকে কাতিফ থেকে আটক করা হয়। এরপর 2015 সালের অক্টোবরে আল কায়েদার সাথে সম্পৃক্ততা, সৌদি শাসন অমান্য ও সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ এনে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। সাফ চ্যাম্পিয়নশিপের খবর। সাফের শিরোপা জয়ের লড়াইয়ে ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান ও স্বাগতিক ভারত। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত 10 আসরে 6 বারই জিতেছে ভারত। তবে গেল আসরে তাদের শ্রেষ্ঠত্বে ভাগ বসায় আফগানিস্তান। ফিফা র্যাঙ্কিংয়েও ভারতের চেয়ে এগিয়ে আছে আফগানরা। তবে এবার নিজেদের মাঠে শিরোপা জিততে চায় ভারত। ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে দুদল। আক্রমণ আর পাল্টা আক্রমণে গোলের জন্য চেষ্টা করে যাচ্ছেন দুদলের ফরোয়ার্ডরা। ম্যাচের 8 মিনিটে আফগানদের এগিয়ে নেয়ার সুযোগ পেয়েছিলেন জাজাই। তবে স্বাগতিক গোলরক্ষক গুরপ্রীতের দৃঢ়তায় গোলের দেখা পায়নি তারা। এরপর 11 মিনিটে আবারও নিশ্চিত গোলের সুযোগ হারান আফগান অধিনায়ক ফয়সাল শায়েস্তে। অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের শেষ টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ক্রেগ ব্রাথওয়েটের 50-তে দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 6 উইকেটে 207 রান। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের ওপেনিংয়ে পরিবর্তন এনেও শুরুটা ভালো হয়নি। দলীয় 13 ও ব্যক্তিগত 9 রানে আউট হন শাই হোপ। তবে ব্রাভোর সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিতে থাকেন ব্রাথওয়েট। দ্বিতীয় উইকেটে এই জুটি যোগ করেন 91 রান। দলীয় 104 রানে ব্রাভো ব্যক্তিগত 33 রানে ফিরে যাওয়ার পরপরই অজিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। স্যামুয়েলস 4 ও ব্ল্যাকউড 10 রানে আউট হন। দারুণ খেলতে থাকা ব্রাথওয়েট ক্যারিয়ারের 8ম 50 তুলে নিলে 85 রানে ফিরে গেলে ক্যারিবিয়ানদের স্কোর দাঁড়ায় 6 উইকেটে 159 রান। যদিও 7ম উইকেটে দীনেশ রামদিন ও কার্লোস ব্রাথওয়েট অবিচ্ছিন্ন থেকে দলের জন্য যোগ করেন 48 রান। রামদিন 23 ও কার্লোস 35 রানে দ্বিতীয় দিন শুরু করবেন। বিএসজেএ মিডিয়া কাপের খবর।
গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাছরাঙ্গা টেলিভিশনকে 4 উইকেটে হারিয়ে মিডিয়া কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সময় টিভি। ম্যাচ সেরা হয়েছেন সময় টিভির জোবায়ের ফয়সাল। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টস জিতে মাছরাঙ্গা টিভিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সময় টিভি। নির্ধারিত 6 ওভারে 4 উইকেটে 65 রান সংগ্রহ করে তারা। সময়ের পক্ষে 2টি উইকেট নেন জোবায়ের ফয়সাল। 66 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সময়কে উড়ন্ত সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান রূপল ও সেলিম। দলীয় সর্বোচ্চ 29 রান করে সাজঘরে ফেরেন সেলিম। তবে রূপল ও জোবায়েরের ব্যাটে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় সময় টিভি। 18 রান ও 2 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জোবায়ের ফয়সাল। সোমবার গ্রুপ সি চ্যাম্পিয়ন ঢাকা ট্রিবিউনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে সময় টিভি। সন্ধ্যার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 5 জানুয়ারিতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন নিয়ে মুখোমুখি বিএনপি আওয়ামী লীগ। বিশৃঙ্খলার আশঙ্কা থাকলে কোনো দলকে এই সমাবেশের অনুমতি দেওয়া হবে না বলছে ডিএমপি। সমতলের আদিবাসীদের দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দিতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব বললেন প্রধানমন্ত্রী। দেয়া হলো শিক্ষাবৃত্তি। বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে চলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচি। অর্থমন্ত্রী একে অযৌক্তিক বললেও শিক্ষামন্ত্রী জানালেন দাবি পূরণের চেষ্টা চলছে। বিভিন্ন সেবা সংস্থার নামে রাজধানী সড়কে বছর জুড়েই চলে খোঁড়াখুঁড়ি। দুর্ভোগের শিকার নগরবাসী। জবাবদিহি না থাকাই কারণ বলছেন নগরবিদরা। এবং নারায়ণগঞ্জে বিনামূল্যের বই অর্থের বিনিময়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত। সময় সংবাদে প্রচারের পর স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত, ম্যানেজিং কমিটি বাতিল। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।